আজ হলো বুধবার। সকালবেলা ব্যালকনিতে এসে দেখি গাছে জবা ফুল, বেল ফুল ফুটে আছে। দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আজকের আকাশটা একদম আলাদা, নীল, একদম পরিষ্কার আকাশ। দেখে মনে হচ্ছে না যেন সেই শরতের আকাশ। সকালবেলা গোপালকে সেবা দিয়ে এখন চলে এসেছি তোমার রান্নাঘরে। কড়াই একটু তেল দিয়ে ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আলু দিয়ে আর ছোলা দিয়ে তরকারি করব আজকে। কালকে রাত্রেবেলা ছোলাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে দুটো মটর কড়াইও ভিজিয়ে রেখেছি। বিকালবেলা দিকে ভাবছি ঘুগনি করব। সকালেই ভাবছিলাম করব, তারপর বললাম না থাক, একটা তরকারিই করি। আর তার সাথে তনুকে বললাম এক কাজ করি না, যে পরোটা করি না বেশ আটা ময়দা মিশিয়ে, বললো না 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 তুমি রুটি করো। তো রুটি করব যখন ফ্রিজেতে দেখলাম আমার আটা মাখা আছে, আমার নিজের জন্য করব না, তনুর জন্য দুটো খেয়ে যাবে আর দুটো নিয়ে যাবে, এইরকম হিসাবেই দুটো রুটি করব। আর এখন একটু আদা দিয়ে এলাচ দিয়ে চা করছি। এবার তুমি তোমাদের বসে সকালবেলা একটু চাটা খাবো। কুমড়োর তরকারিটা সাইডে বসিয়ে দিয়েছি, এখন অনেকটা সময় আছে হাতে, কোনো তাড়াহুড়ো নেই। মানে রুটিটা খালি হবে, তো তরকারিটা তোমার চা খেতে খেতেই হয়ে যাবে। আর আজকে তো তোমার গুরু পূর্ণিমা, ওই জন্য আজকে বাড়িতে আমাদের ভাতও হবে না। তেলের শিশুগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, সর্ষের তেলটা একেবারেই নেই, রিফাইন্ডের তেলটা অল্প ছিল, সেটা দিয়ে সকালবেলা কুমড়োর তরকারিটা বসিয়েছি। আর রিফাইন্ড তেল নেই, ঠিক আছে, সর্ষের তেলটা না ঢাললে তোমার হবে না। ওই জন্য একটা প্যাকেট ছিল, ওই প্যাকেটটাকে বার করে কেটে আর দুটো জায়গা করে ঢেলে রাখবো, 500 500 করে ধরে তো। আর বাকি একটু তেল ওটা তোমার ঠাকুর ঘরে রেখে দেবো। ওই ঠাকুরের যখন প্রদীপ প্রদীপ জ্বালাই তখন তো সর্ষের তেল লাগে, তখন তো আলাদা করে আবার নতুন করে প্যাকেট কাটি না, ওই এখনই যে নতুন করে প্যাকেট কাটি ওই রান্নাঘরের জন্যও রাখি, আর তার সাথে সাথে আমার ঠাকুর ঘরের জন্যও রেখে দিই। আজকে একটা নিজের কথা বলি, হয়তো অনেকেই বুঝবে, অনেকেই হয়তো রিলেট করতে পারবে। প্রায় ধরে নাও আমার তখন 20 বছর বয়স, ঠিক আছে, অনেক দিন আগেকার কথা। তখন আমি গুরুমন্ত্র নিয়েছিলাম, জবও করতাম জানো। সেই সময় নিয়ম করে জব করতাম, মনে একটা শান্তি ছিল, একটা ভরসা ছিল। তারপর ধীরে ধীরে জীবনে তো নানান রকমের আমার পরিবর্তন হলো, সংসারের চাপ, অশান্তি, হাজারটা চিন্তা। একসময় না এমন হয়ে গেল যে সব কিছুই মানে বন্ধ হয়ে গেল, বুঝলে তো, মানে আর কিছুই জব টবগুলো করতাম না। অনেকে আবার বলতো এসব করে কি হবে, সময় হলে তখন নিজের থেকেই আসবে, মানে মন থেকেই আসবে ঠাকুরের সামনে জব টবগুলো করার জন্য। এখন থেকে ওই ঠাকুর ঠাকুর করার কী দরকার আছে, এসব কথাগুলো যখন শুনতাম তখন ভাবতাম হ্যাঁ তাই তো, বলে না তখন তো মানে মনটা অন্যরকম ছিল না, চঞ্চল মন। তখন মানে দূর আর জব ফব করবো না বলে ছেড়ে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে সব কিছুই বদলে গেল আমার জীবনে, অনেক সমস্যাও দেখা দিল, বিবাহ বিচ্ছেদ হলো, মানসিক চাপ হলো, একা হয়ে যাওয়া হলো। আর এই সব কিছুর মধ্যে আমি নিজে সেই পুরনো আমিটাকে হারিয়ে ফেললাম। আর এই এখন ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এগুলোকে একটু সাজিয়ে রাখলাম। পারফিউমটা দুটো আছে, কিন্তু দুটোর মধ্যেই অল্প অল্প আছে জানো তো, পারফিউমটা কিনতে হবে প্রায় শেষ। তার সাথে তোমার ওই সানস্ক্রিনটাও প্রায় শেষের দিকে। সেম টিফিন, চিড়ে, দই, আম। এখন তোমার ওই 9:40 হয়েছে সবেমাত্র, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার গুরু পূর্ণিমা, ওই জন্য আজকে আমাদের বাড়িতে মানে পরোটা করবো বলেছিলাম, সকালবেলা বলেছিলাম তাহলে ওই পরোটাগুলো করবো, পেটাই পরোটাগুলো। বললো না পরোটা পরোটা করতে হবে না, রুটি করো। তো ভালোই হয়েছে একদিকে, কারণ কি আমার রিফাইন্ড অয়েলটা ফুরিয়ে গেছে, ঠিক আছে। সর্ষের তেল এক প্যাকেট ছিল, সকালবেলা ঢাললাম সেটা, রিফাইন্ড অয়েলটা মানে নেই। তো রুটি করে দিলাম। আর আমিও দুপুরবেলা আটা মাখতে হবে, আটা মাখা নেই, যেটুকু মাখা ছিল ওর 4টে রুটি হয়ে গেছে। আর খেয়ে গেছে তোমার 1.5খানা খেয়ে গেছে, এখানে 8খানা তোমার রেখে দিয়ে চলে গেছে, ঠিক আছে। এটা আমি দুপুরবেলা খেয়ে নেবো। এখন আমি চিড়ে আম দই দিয়ে খেয়ে নেবো। আর বসেছিলাম, তনু বেরিয়ে গেছে 8টা 5 তখন বাজে, ও বেরিয়ে গেছে। এতক্ষণে হয়তো ও পৌঁছেও যেতে পারে, এক্ষুনি হয়তো ফোন করবে। মাকে ফোন করলাম, মা গেছে মামার বাড়িতে, মামার বাড়িতে আজকে গুরু পূর্ণিমার পুজো হচ্ছে।
তো আমি বসেছি, বসে বসে রিলস দেখছিলাম, দেখতে দেখতে ভালো লাগছে না, মানে কি করব বুঝতে পারছি না। এক একদিন এরকম হয় না, মানে সকালবেলা থেকে এনার্জি সহ কাজটা শুরু করলেও কিন্তু তারপরে তুমি বেরিয়ে যাওয়ার পরে অনেকটা সময় পেয়ে যাই বসে, মানে একটু বসে নিই, 10-5 মিনিট বসি, বসার পর তারপরে আবার কাজে হাত দিয়ে দিই। আর আজকে আবার কি হয়েছে, মানে 10-5 মিনিট কেন, আজকে 1 ঘন্টার মধ্যে বসে আছি আমি, মানে আমার ভালো লাগছে না কাজ করতে আজকে। কিন্তু আমার কাজ তো করতেই হয় না, কাজগুলো পড়ে থাকলে আর বিরক্ত লাগবে। তো ওই জন্য বসে বসে খিদে পেয়ে গেল, আর পেটে দেখি ছুঁচোয় ডন মারছে। আমি বলি না, আগে খিদেটা মেটাই, তারপরে তোমার গিয়ে কাজে হাত দেবো বলে এটা করেছি, মানে ওখানে বিছানাটাকে গুছিয়েছি, মানে ঝেড়ে পরিষ্কার করেছি, আর কিছু করিনি। এবারে তোমার বাসন এই খাবো, খেয়ে বাসন পড়ে আছে, বাসন আজকে অনেক হয়নি, মোটামুটি অল্পই হয়েছে। কাল থেকে বলে যাচ্ছি তোমাদেরকে, ওই রান্নাঘরে যে তাকে যে এটা তাকটা রয়েছে ওখানে কাগজটাকে পরিবর্তন করবো, সে করা আর হচ্ছে না। মানে কালকে তো ঝুলফুল ঝাড়া হয়েছে, তারপরে তোমার হয়েছে, ওই পাখাগুলোকে পরিষ্কার করেছি আর করেছি, এইসব করতে করতেই সময় চলে গেছে, পেপারটা পাল্টানো হয়নি। ওই এখন ভাবছি আগে টিফিনটা খাই, খেয়ে তোমার এতে যাই, রান্নাঘরে বাসনগুলো মেজে ঝুড়িটাকে নাবিয়ে দিয়ে আর করবো তোমার বলো না, ওই পেপারটাকে পাল্টাবো। আজকে না একটা জিনিসের অর্ডার দিয়েছি, তোমাদের আসুক, আসলে তোমাদেরকে দেখাবো। এত টিকটিকি হয়েছে, মানে কথা বলার মতো নয়। মানে ফ্রিজ খুলেছি, একটা এইটুকু ছোট্ট মতো টিকটিকি জানো, ফ্রিজের মধ্যে ভেতরে গিয়ে ওই যে যেখানে আনাজপত্র রাখা তার বাইরে যেরকম এতটা জায়গা পড়েছে না, ওইখানেই এরকম চুপ করে বসে আছে। আর ঠান্ডা হয়ে গেছে তো। এবারে আমি কি করলাম, ফ্রিজটা খুলেছি যে কালকে রাত্রিবেলা, আর দেখি ওরকমও চুপ করে বসে আছে। ওকে আমি কি করলাম, আবার ডান্ডা দিয়ে ফেললাম, ফেলতে ও এরকম নেতিয়ে পড়ে আছে। এমন যে যা গেল মনে হয়, ও দেখি যায়নি। তারপর খানিকক্ষণ পর দেখছি ও কুলকুল কুলকুল করে হেঁটে পালাচ্ছে, মানে ঠান্ডা হয়ে গেছে তো বাড়িটা, কুলকুল করে হেঁটে পালাচ্ছে। আজকে ওই জন্য একটা অর্ডার দিয়েছি, জানি না টিকটিকি যাবে কিনা, দেখছিলাম খুব ভালো রিভিউ আছে, মানে ওই লিজার্ড একটা আছে না স্প্রে, ওই একটা স্প্রে অর্ডার করেছে, ওটা দিলে নাকি টিকটিকিগুলো পালায়। প্রচুর টিকটিকি হয়েছে, মানে ঠাকুরের কাছে প্রসাদ দিলে তো, মানে দাঁড়িয়ে থাকতে, মানে ঠাকুর কি খাবে, আমি দাঁড়িয়ে আছি, তুমি ঠাকুর তাড়াতাড়ি খাও, নাহলে টিকটিকিতে মুখ দেবে, আমাকে খেয়ে নিতে হবে। মুখ দিলে তো খেতে পারবো না, এতটা চিড়ে আম খেজুর এগুলো দিচ্ছে, এগুলো কি সবসময় ফেলে দেওয়া যায় বলো তো? শুধু লকুনদানা দিলাম, সেটা আমি ফেলে দিলাম, ঠিক আছে, কিন্তু লকুনদানা তো আর খাই না। আর বাতাসা দিলে তোমার চায়ে ফায়ে দিয়ে দিই, আর চিড়ে মুরকি ফুরকি দিলে এইগুলো, আর আম ফাম খেজুর ফেজুর কেটে দিলে আমাকে তো খেতে হয়, এগুলো ফেলে দিতে তো গায়ে লাগে। ঠাকুরকে দিয়ে মানে সামনে বসে রাখলাম, ঠাকুরকে খাইয়ে দিলাম, দিয়ে আমি মানে ওখান দিয়ে যাবো আসবো, মানে টিকটিকিটা যাতে না আসে, খেয়ে তো আবার মরবো, সে এক জ্বালা। ওই জন্য এত ঠাকুরের কাছে আবার এরম বড় বড় টিকটিকি, মানে লকুন্দনা খেয়ে খেয়ে ওরা এরম মোটা হয়ে গেছে, মানে আমি যা মোটা তার থেকে ওরা আরো বেশি মোটা হয়েছে, জানো কি বলবো আর তোমাদেরকে। এই জন্য একটা অর্ডার দিয়েছি, আজকে গ্রসারি আসারও কথা আছে, দেখা যাক। গ্রসারি বলতে খুব বেশি কিছু অর্ডার করিনি, অল্প কিছুই অর্ডার করেছি, তেল ফেলগুলো তো একদম ছিল না। সকালবেলা ভালোই হয়েছে একদিকে, ওই যে বললাম তোমাদেরকে রিফাইন্ড অয়েল ছিল না, আজকে ওইগুলো অর্ডার করেছি, আসবে, আসুক, আসলে তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আগে টিমটা খাই, অনেক বাবা করলাম, পেটেতে মনে হয় ছুঁচো, মানে কি বলবো আর। কাকে ডাকছে বলো তো? হুম, এখন সবার নামই মামুনি হয়ে গেছে, মামুন হয়ে গেছে, কখন কাকে মামুন দি বলছে, মামুনি দি বলছে, আমি না বুঝতে পারি না যে সবার নামটাই কি একই নাম হয়ে গেছে। জানি এই নামটা হচ্ছে একদম কমন নাম, জানো তো, বাবা মায়েরা সবাই আদর করেও ডাকে, রাস্তাঘাটেও মামুনি মামুনি করে ডাকে। আমি ভাবি কাকে ডাকছে, আমাকে ডাকছে নাকি অন্য কাউকে ডাকছে। আর এই এখন টিফিনটা খেয়ে চলে এলাম তোমার রান্নাঘরে। রান্নাঘরে আজকে খুব বেশি বাসন পড়েনি, মোটামুটি অল্প বাসনই পড়েছে, বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্নাঘরের ওই তাকের ওই পেপারগুলোকে বদলে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর কি বলো তো, যে কথাটা তোমাদেরকে তখন বলছিলাম, মন্ত্রটা না আমি পুরো ভুলে যাইনি গো, মন্ত্রটা মনে আছে, কিন্তু কিভাবে জব করতে বলেছিল সেই জব করার প্রসেসটা না ভুলে গেছি। ওটা একটা গাঁট গুনে গুনে মানে জব করতে বলেছিল, সেই গাঁটটা কীভাবে গুনতে বলেছিল, মানে তোমার একটা উল্টো সাইড থেকে একবার সোজা সাইড থেকে, এইটা ভুলে গেছি জানো তো, এইটা আর মনে করতে পারছি না। অনেকবার চেষ্টা করছিলাম সন্ধ্যাবেলার দিকে বসে বসে, সকালবেলার দিকে, যে কীভাবে জব করতে বলেছিল। তবে যে গুরুদেব ছিল, সেই গুরুদেব এখন কেমন আছেন তাও আমি জানি না, জানো তো, গুরুদেবের ছবি টবিও আমার কাছে কিছুই নেই। এখন আমি ওই যা কিছু ভরসা আমার গোপালের উপরে, জানো তো। কিন্তু ভগবান বা বিশ্বাস এগুলো কখনো পুরো হারিয়ে যায় না, জানো তো। এখন আবারও চেষ্টা করছি নিজের মতো করে যতটা পারি, কিন্তু যতটা মনে আসে, কিন্তু মনে আসছে না, মন্ত্রটা টোটালি ভুলে গেছি। আমাকে আবারও একটা সময় গিয়ে না গুরু মন্ত্র নিতে হবে, জানো।
তখন যে মন্ত্রটা নিয়েছিলাম সেটা ছিল তোমার শক্তি মন্ত্র, মানে কালী মন্ত্র নিয়েছিলাম। এবারে নিলে কৃষ্ণ মন্ত্রই নেব, কারণ আমার এখন বাড়িতে গোপাল আছে, রাধা গোবিন্দ আছে, আর আমার তোমার জন্মছকেও আমার ইষ্ট দেবতা হচ্ছে তোমার নারায়ণ, জানো তো। যার জন্য আমি এবারে যদি নিই গুরুমন্ত্র, তোমার নেবো কৃষ্ণ মন্ত্রটাই নিয়ে নেবো। এবার তোমরা হয়তো ভাবছো যে তুমি কি করে জানলে। আমার জন্মকুষ্ঠি বলতে বুলুর বিয়ের আগে বুলুর জন্মকুষ্ঠি হয়েছিল, ঠিক আছে, আমার জন্মকুষ্ঠি করছে কভার করেনি। আর তারপরে বুলুরা গিয়েছিলো একবার ওই অ্যাস্ট্রোলজারের কাছে, তখন আমি ওদের সাথে গিয়েছিলাম, আর আমার ডেট অফ বার্থটা বলেছিলাম বলে ওরা কম্পিউটার থেকে একটা আমার জন্মকুষ্ঠি বার করে দিয়েছিল। সেখানেই লেখা ছিল আর কি আমার কি রাশি, কি গণ, আমার ইষ্ট দেবতা কি, আমার মানে ধাতু কি, আমার রং কি, এগুলো সব লেখা ছিল, জানো তো। ওগুলো আমি পড়েছি, ওটা আমার পেপারটা আমার মায়ের কাছে এখনও আছে। ভাবি যখন যাই ভাবি নিয়ে আসবো, আর ভুলে যাই, জানো তো। কি বলবো আর তোমাদেরকে। এবারে যখন মায়ের বাড়িতে যখন এতে যাবো না, 15ই আগস্ট না 14ই আগস্টে, সেদিনকে তোমার আছে সন্তোষমা ঠাকুর উদযাপন আছে, তোমাদেরকে বললাম সেদিনকে যাব, মায়ের থেকে ওই জন্মছকটা নিয়ে আসবো, জানো। নিয়ে এসে দেখবো কী কী আছে আমার জন্মছকে। তনুর জন্যও করেছিলাম, জানো, তনুর তখন 4 বছর বয়স, তো তখন একরকম হাতে রেখা ফেকা ছিল, আর জন্ম তারিখ অনুযায়ী বানিয়ে দিয়েছিল। কিন্তু তনু যখন বড় হবে, যখন বিয়ে থা দেবো, তখন ওর একবার তোমার করবো, মানে কুষ্টি তৈরি করবো, জানো। কুষ্টি বিচার করেই তনুর বিয়ে দেবো, কারণ কুষ্টি বিচার করে বিয়ে দেওয়াটাই সবচাইতে ভালো, জানো তো। তবে গুরু একবার যদি কানে মন্ত্র দিয়ে দেয় না, তোমার দেহ এমনিই নাকি শুদ্ধ হয়ে যায়। তুমি ধরো এই নারায়ণের সিন্নি মাখতে, তারপরে তুমি যে ঠাকুরকে ভোগ দিচ্ছ, জল দিচ্ছ, এগুলো নাকি মানে ঠাকুরের কাছে যায় যদি তোমার গুরু মন্ত্র হয়ে যায়। কিন্তু যেহেতু আমি মন্ত্র ভুলে গেছি আর জপ করতে পারি না, তো আমার নারায়ণের তো জপ আমি রেগুলারই করি। আর ভাবছি দেখি কোথাও একটা ভালো গুরু পেলে আমি একটু গুরু দীক্ষাটা নিয়ে নেবো। আগে না এইসবগুলো বিশ্বাস করতাম না, এই যে জ্যোতিষ চর্চা কিংবা ঠিকুজি কুষ্টি, এগুলো সব বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। কি বলো তো, এখন না যে ব্রডকাস্টগুলো হয় দেখি, ওখানে তো যেগুলো বলে না, সেগুলো এক একটা আমার নিজের সাথে অনেকটা মিল খুঁজে পাই, জানো। ওই জন্য না এখন ওগুলো দেখে দেখে মনে হয় যে না, ওরা ঠিকই বলে, সত্যি সত্যি মানে গ্রহ নক্ষত্র এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে, যার জন্য মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়। আর বুলু আমাকে অনেক দিন আগে একবার বললো তোকে একটা এখানে আন্দুলে জ্যোতিষী বসেছে, তার কাছে একবার নিয়ে যাবো, জানিস। সে আজও নিয়ে যাচ্ছে, কালও নিয়ে। আজকে এই রান্নাঘরের সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। বেসিনের তলার ফালাগুলো আজকে একদম স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে মুছেছি। কারণ কি বলো তো, জল পড়ে তো ওখানে একটু দাগ মতো হয়ে যায়, আর ওই মাঝে মধ্যে ওই স্কচব্রাইট ফেলে ঘষে মুছে নিই। আর এই রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, ঘরটাও একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এবারে আমি নিজের জন্য একটু রূপচর্চা করব। তোমার অনেক দিন হয়ে গেল মুখের মধ্যে তোমার ট্যান রিমুভার যে ক্রিমটা আছে সেটা মাখা হয়নি, জানো তো। ওইটাকে আজকে ভাবছি মেখে নেবো। সংসারে কাজের মধ্যে থাকলেও নিজের তো একটু রূপচর্চা করতে লাগে, তাই কি না বলো। আজকে তোমার হেনা করবো ভাবছিলাম, মাথায় হেনাটা আর করা হলো না। যাই হোক, হেনাটা কালকে বৃহস্পতিবার হবে না, ভাবছি শুক্রবার দিন কি শনিবার দিন করে হেনাটা করব। আর এই এখন মাস্ক মেখে ঘুরে বেড়াচ্ছি। এটা শুকনো হয়ে গেলে তোমার স্নান করতে যাবো, স্নান টান করবো, পুজো করব, তারপরে তোমার গিয়ে খেতে বসবো। শাড়ি এসে গেছে, সামনে থেকে একটু দেখাই। 5 কেজি আটা, ময়দা 2 কেজি, লকুনদানা, পোস্ত, এটা তো জোয়ান নিয়েছে 1 প্যাকেট, আর এই 2 প্যাকেট জোয়ান। এইটা কি আমি বুঝতে পারছি না, রাঁধুনি না কি, এটা কি অর্ডার করেছে এটা আমি জানি না, এটার নাম কি, এটা কি জিনিসটা, জোয়ান নাকি রাঁধুনি কি জানি, ঘাঁটি, গোলমরিচ। এই যে এবারে আবার এই হাক্কা নুডলসটা নেওয়া হয়েছে, হ্যাঁ ভেজ। আচ্ছা, সেন্সোডাইনের ওই আমার দাঁতের সমস্যার জন্য সেন্সোডাইনের এই মাজনটা এখন ইউজ করি। এটা হচ্ছে জিরের প্যাকেট, এটা হচ্ছে সাদা তেল, নুন, এখানে আছে তোমার মৌরি, ভিমবার লিকুইড, এটা হচ্ছে লাক্স কোজি, এটা হচ্ছে তোমার হারপিক, এটা হচ্ছে তোমার ওই পিৎজা খাওয়ার জন্য পেরি পেরি মশলা, এটা তো তোমার এখানে তোমার পাস্তা, এই পিৎজা খাওয়ার জন্য, পাস্তা খাওয়ার জন্য পেরি পেরি মশলা নিয়েছে। আর এখানে পাস্তা, এটা হচ্ছে তোমার সয়াবিন। আর এখানে আছে তোমার কাসুন্দি, আর এখানে আছে তোমার ওই যে এটার নাম কি বলো না, কলিং। আর এইটাতে কি আছে জানি না আমি, এটাতে মানে ঘি আছে নাকি কি আছে, এইটা এরকম লম্বা ধরনের দেখতে, কেন আবার প্যাকিং করেছে, ঘি মনে হয় এটাতে। এই হচ্ছে আমার এ মাসের মানে আগস্ট মাসের মুদিখানা
সরঞ্জাম চলে এসেছে, কারণ তেল একদমই ছিল না, ওই জন্য সাদা তেল একটা, সর্ষের তেল একটা অর্ডার করেছি। ঠিক আছে, এটা ঘি না, এটা একটা ওই পাস্তাতে খাওয়ার জন্য সস। দাঁড়াও ভালো করে আগে কেটে নিয়ে দেখাই, ঠিক আছে? ঘি নয় এটা, এটাকে আলাদা করে প্যাকিং করে এসছে, কেটে নিয়ে আগে। হ্যালো, এটা হচ্ছে তোমার বললাম সস। এই হলো তোমার বাজার, যাকে চলো। আমার কিন্তু এখনো পুজো হয় না, চানটা করেছি, জামা কাপড়গুলো শুকনো করতে দিচ্ছি, দেখি না গো গাড়ি নিয়ে এলো দিয়ে যাওয়ার জন্য। ওই জন্য সব এখানে সুন্দর করে আগে সাজিয়ে নিলাম, নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি পুজোটা করবো, এখন আমাকে আটা মাখতে হবে, তবে আমার 2টো পরোটা হবে, তবে আমি খেতে পারবো। ঠিক আছে, এখন আমার কাজ আছে, আজকে অনেকগুলো কাজ বাজ করেছি তো, অনেকটা সময় লেগেছে, কারণ বেসিনের ওখানটা সব পরিষ্কার করেছি। তোমাদের সঙ্গে ওখানটা শেয়ার করে নি, বেসিনের তলাটাকে আজকে একটুখানি দিয়ে কসবাইট দিয়ে ঘষে পরিষ্কার করেছি। হ্যাঁ, পাইপটাকে ঘষে পরিষ্কার করেছি, সব করেছি, করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি, অনেকটা সময় লেগে গেছে। তো চলো আমি এখন পুজোটা আগে করে নিই, নিয়ে 2টো ময়দা হোক আটা হোক মেখে 2টো পরোটা করবো। ঠিক আছে, আমি রুটি খাবো। আর এই পুজো টুজো করে চলে এলাম, এসে তোমার আটা ময়দা মিশিয়ে একটু নুন দিয়ে একটু তেল দিয়ে মাখলাম। তেল বলতে তোমার রিফাইন্ড অয়েলটাকে ঢালিনি, ওই সর্ষের তেল দিয়েই মাখলাম। মেখে ভালো করে একদম ত্রিকোণ আকার করে পরোটার মতো করে বেলে, আর এখন তোমার ভালো করে একটু শিখে নিলাম, নিয়ে আর উপর থেকে সর্ষের তেল দিয়ে ভাজবো। আর রিফাইন্ড তেলটা সন্ধ্যাবেলা গিয়ে ঢালবো এখন। আর কি বলো তো, এই পরোটা দিয়ে না কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে। আর গোপালকে আজকে আর বাকি ঠাকুরদের সবাইকে আজকে আম কেটে দিয়েছিলাম, তোমার আমটাও নিয়ে নিয়েছি খাবারের সাথে। আম দিয়ে পরোটা তো আমার সেই লাগে। আর সকালবেলা তনুকে শশা দিয়েছিলাম, শশা আছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন আমি পায়েসটাকে বসিয়ে দিয়েছি। অনেক দিন পর আজকে সিমইয়ের পায়েস করছি। ফ্রিজেতে দুধ ছিল, দুধটাকে জাল দিয়ে ভালো করে আর একটু ঘি দিয়ে ভেজে একটু এলাচ দিয়ে দারুণ পায়েসটা খেতে হয়েছে। আর তো আমার গুড় থাকে রাখা ফ্রিজেতে, আর এটা গুড়টা কিনেছি অনেক দিন আগে, ফ্রিজে রেখে দিলে অনেক দিন যাবৎ ভালো থাকে জানো তো। আর গুড়টা দিয়ে ভালো করে বেশ পায়েসটা করেছি, দারুণ হয়েছে খেতে। আর তার সাথে আজকে ঘুগনি করছি, সকালবেলা কড়াইটা ভেজানো ছিল কালকে রাত্রির থেকে, কড়াইটা বেশিক্ষণ সিটি মারতে হয়নি, বেশ ভালো ঘুগনিটা একদম সেদ্ধও হয়ে গেছে কড়াইটা, আর খুব ভালো খেতে হয়েছে নিরামিষের দিনকে। আর আজকে তোমার করছি পেটাই পরোটা। পেটাই পরোটাটা এত নরম হয়েছে কি বলবো, মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে। আজকে একটু রিফাইন্ড অয়েলটা একটু বেশি করে দিয়ে আর ময়দাটাতে একটু নুন দিয়ে ভালো করে ঠাসিয়ে মাখিয়ে মেখেছি জানো তো, গরম জল করে দিয়ে। আর যেমনভাবে পেটাই পরোটা করে সেভাবেই করলাম, দারুণ খেতে। এখন একটু তাড়াহুড়োই করছি, তনু চলে এসেছে, বেশি বাজে না কিন্তু, এখন 7:30 সবেমাত্র বাজে। আর এই তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসেছে। আর আমার তো তোমার এদিকে তরকারি হয়ে গেছে, সিমের পায়েসটা হয়ে গেছে, কিন্তু পরোটাটা তোমার 2টো হয়েছে। আর এটা আমার জন্যই যদিও করছি, ওকে বললাম যে তুই মুখ ফুক ধুয়ে আয়, আমার তোর মানে সাজিয়ে গুছিয়ে আমি রেডি করে রেখেছি, এসে খালি একবার নিয়ে যা। বলছে ঠিক আছে, বলে এই ওরটা রেডি করে রেখে দিই, আমারটা এখন ভাজবো। আর পেটেই পরোটাটা এত নরম হয়েছে, কতবার যে বলবো। এই যে রেডি হয়ে গেছে, আর এই যে নড়ে, ঠিক আছে। হ্যাঁ একদম। এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাসনগুলো যা ছিল সব মেজে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে, আর এই এখন শুতে যাবো। এটা সন্ধ্যাবেলা পড়েছিলাম, আর সকালবেলা যেটা পড়েছিলাম সেটা খুলে সন্ধ্যা দিয়েছে তো, আর তারপরে একটা পড়েছে আর ছাড়া হয়নি। আর যেহেতু তাড়াতাড়ি এসে গেছে, আর তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম, এসেই ওর খিদে পেয়ে যাবে। তো আর আসার সময় আজকেও ফুলও এনে দিয়েছে, কালকে বৃহস্পতিবারে পুজো হয় বলে ওটা একটা নিশ্চিন্ত হয়ে গেলাম। আর গুরু পূর্ণিমার দিনটা বেশ ভালোই কাটলো। আর কি বলতো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে গুরু থাকে। আমার যে গুরু, তাকে দেখেছিলাম অনেকটা এতে, তখন 20 বছর বয়সে দেখেছিলাম, তাকে আর মনে নেই। আর তিনি এখন কেমন আছে তাও জানি না, কোনো খোঁজ খবরও নেই। আর কী বলতো, যে মন্ত্রটা দিয়েছিল তো, মন্ত্রটা মনে থাকলে কী হবে, মন্ত্রটা তো এইটুকু, তাই না? কিন্তু যেভাবে জব করতে হয়, সেই জবের প্রক্রিয়াটা গান গুনে গুনে সেটা ভুলে গেছে, সেটা আলাদা রকম টেকনিক ছিল।
আর তখন আমাকে যখন গুরু দীক্ষা দিয়েছিল তখন আমি পারছিলাম না, কীভাবে দেখাচ্ছিল এইভাবে দেখাচ্ছিল এইভাবে দেখাচ্ছিল, আমি পারছিলাম না। আমি বলছি দাঁড়া দাঁড়া আর শান্তভাবে কর শান্তভাবে কর। মানে দীক্ষা দিতে বসে আমাকে যে কতবার দেখিয়েছে, তারপরে গিয়ে ওটা আমার মুখস্থ হয়েছিল, ঠিক আছে। মানে দীক্ষা যখন যেন আমাকে 10 বার খালি গান শুনিয়েছিল, তবে গিয়ে আমার মুখস্থ হয়ে গেছিলো। মানে এতটাই মুখস্থ হয়ে গেছিলো আর কোনো দিন ভুল হয়নি। মানে সবসময় মনে থাকতো। আর দীক্ষা এমনই জিনিস, এটা তুমি কাউকে তো শেয়ার করতে পারবে না, কিন্তু গুরুদেব বলেছিলেন যে তুমি একমাত্র তোমার যে স্বামী তাকে তুমি শেয়ার করতে পারবে না, সে যদি ভুলে যায় তাকে তুমি বলতে পারবে, তুমি যদি ভুলে যাও সে তোমাকে বলতে পারবে, কিন্তু আদারওয়াইজ তুমি কাউকে শেয়ার করতে পারবে না। কিন্তু আমার তখন কেউ নেই, আমি আর কাকে বলবো। তো সেই জন্য আমার মনেও নেই আমাকে মনে করে দেওয়ার, খেয়েও নেই। তো হয়ে গেছে। আর এখন ওই যে আজকে গুরু পূর্ণিমার দিনকে ওই আমার গোপালকে স্মরণ করলাম আর গোপালের মন্ত্র জপ করলাম। দেখি যদি একটা ভালো মানে কৃষ্ণের মন্ত্র নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যদি কপালে লেখা থাকে তাহলে ঠিক না ঠিক কোথা দিয়ে জোগাড় হয়ে যাবে নিজেও জানতে পারবো না। তো চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো।